কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। হ্যালো ষষ্ঠী, কর্নেল কোথায়? বাবা মশাই ছাদের বাগানে। এই অবেলায় উনি ছাদের বাগানে কি করছেন? সকাল থেকেই ছাদে আছেন বাবা মশাই, তার নতুন আনা কাঁটা গাছে ফুল ফোটা দেখছেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ষষ্ঠী, তুমি তোমার বাবা মশাইকে একবার বলে রেখো আমি সন্ধ্যে 6টার দিকে যাব। ওনার সাথে আমার জরুরি কিছু আলোচনা আছে। ঠিক আছে, বাবা মশাইকে বলে দেবো। দাও। অবাক হয়ে যাই কর্নেলকে দেখে। একজন মানুষ সকাল থেকে নিশ্চয়ই নতুন কোনো ক্যাকটাসের ফুল ফোটা দেখছেন এক মনে নাওয়া খাওয়া ভুলে। তার ছাদের বাগানে সকাল থেকে কাটাচ্ছেন মানে হাতে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। তাহলেও আমার কথায় কি উনি রাজি হবেন এই সামান্য তদন্তে হাত লাগাতে? আসলে উনি যে ধরনের তদন্ত করেন তার তুলনায় এই তদন্তটা নেহাতি মামুলি মনে হবে কর্নেলের কাছে। তবু একবার গিয়ে বলেই দেখি, যদি উনাকে রাজি করাতে পারি। দৈনিক সত্যসেবক পত্রিকার অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে ইলিয়ট রোডে কর্নেলের বাসায় যখন পৌঁছলাম তখন ঘড়িতে বাজে ঠিক 6:45। 6টায় আসবো বলেছিলাম, 7টা বাজতে চলল। জানি না এই দেরি হওয়ার জন্য কর্নেল আবার খেপে যাবেন কিনা। বেল বাজাতেই ষষ্ঠী এসে দরজা খুলে দিল। ষষ্ঠী, তোমার বাবা মশাই ছাদের বাগান থেকে নেমেছেন? নেমেছেন, আর দেখবেন যান তুম্বমুখ করে বসে কফি খাচ্ছেন। রাতের রান্না কি হবে দুবার এসে জিজ্ঞেস করলাম, কোনো উত্তরই দিচ্ছেন না। তোমার উপর রেগে আছেন নাকি? বুঝতে পারছি না, আজকে তো আমি কোনো গন্ডগোল করিনি। ষষ্ঠী মাথা চুলকোতে চুলকোতে ঘরের মধ্যে চলে গেল। তার পেছন পেছন আমিও কর্নেলের জাদুঘরে ঢুকলাম। কর্নেলের ড্রয়িং রুমটাকে ড্রয়িং রুম না বলে জাদুঘরই বলা উচিত। তদন্তের সূত্রে হোক বা এমনি বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কর্নেল যেসব বিচিত্র ও অদ্ভুত জিনিস সংগ্রহ করে তার ড্রয়িং রুমটাকে ভরিয়ে ফেলেছেন তা দেখলে নতুন আসা কোনো আগন্তুক ঘাবড়ে যাবেই। কি নেই সেই সব কালেকশনের মধ্যে? দুর্বোধ্য ভাষায় খোদাই করা শিলালিপি আর তাম্রলিপি থেকে শুরু করে কয়েকটা ভয়ঙ্কর দেখতে মুখোশ, আরও আছে কিছু মাটি আর চুনা পাথরের ভাঙা হাঁড়ি, কলসি, বাসন কোসন ইত্যাদি। ঘরে ঢুকেই দেখতে পেলাম সেন্টার টেবিলে রাখা ধুমায়িত কফির কাপটার দিকে নিবিষ্ট মনে চেয়ে সোফায় বসে আছেন কর্নেল। আমি ডাকলাম, হাই ওল্ড ম্যান। কফির কাপের মধ্যে অত মনোযোগ দিয়ে কি ক্যাকটাসের ফুল কেন ফুটছে না তাই ভাবছেন? এসো ডার্লিং, তোমার কথাই ভাবছিলাম। আজকাল তোমার 6টা মানে 6:50 হয়ে যাচ্ছে। আর বলবেন না, রাস্তাঘাটের অবস্থা তো আপনি জানেন। টাইমে কোথাও পৌঁছনে যে কতটা মুশকিল। টাইমে বেরোলে তবে তো টাইমে পৌঁছবে। আপনার কেন মনে হচ্ছে আমি অফিস থেকে টাইমে বেরোইনি? বললাম না, রাস্তায় যা জ্যাম তাই আসতে একটু দেরি হয়ে গেল। দেখো জয়ন্ত, অকারণেই মিথ্যে বলতে নেই। আমি তো বলবো কারো জীবন সংশয় ছাড়া মিথ্যে বলাই উচিত নয়। এ কিন্তু আপনার বাড়াবাড়ি। হ্যাঁ, আমি এই সামান্য কারণে মিথ্যে বলছি এ কথা আপনার মনে হচ্ছেই বা কেন?
আপনার দিব্য দৃষ্টি দিয়ে আপনি কি দেখতে পেয়েছিলেন আমি কটার সময় অফিস থেকে বেরিয়েছিলাম? তুমি কখন অফিস থেকে বেরিয়েছিলে তা জানার জন্য দিব্য দৃষ্টির প্রয়োজন নেই। তোমার অফিসের বার্তা সম্পাদকের কাছে একটা ফোন করলেই তা জানা যায়। কি সর্বনাশ! আমি ষষ্ঠীকে 6টার সময় আসবো বলেছিলাম বলে আপনি আমার অফিসে ফোন করে খোঁজ নিলেন আমি অফিস থেকে কটায় বেরিয়েছিলাম। তার মানে আমাকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই কোথাও যাওয়ার প্ল্যান ছিল আপনার? না, কোথাও যাওয়ার প্ল্যান নেই জয়ন্ত। শুধু তোমার জরুরি আলোচনা শোনার অতি আগ্রহেই অফিসে ফোন করা। আমার আলোচনার বিষয়ে আপনার কাছে হঠাৎ এত আগ্রহের কারণ হয়ে উঠল কেন জানতে পারি? নিশ্চয়ই পারো। ষষ্ঠীর কাছ থেকে তোমার আসার খবর শুনে ভাবলাম জয়ন্তের জরুরি আলোচনা কি হতে পারে। তোমার কোনো ব্যক্তিগত সমস্যার বিষয়ে আলোচনার জন্য তুমি এই অধমের শরণাপন্ন হবে না তা আমি জানি। আমার তদন্তের মতো কোনো নতুন বিষয়ও আজকের কাগজে দেখলাম না। তাহলে কি কোনো এমন খবর যা আমার চোখ এড়িয়ে গেছে? আবার কাগজ খুলে বসলাম আর 6 নম্বর পেজে খবরটা দেখতে পেলাম। কোন খবরটা? ওই দুর্গাপূজার খালি প্যান্ডেলে তরুণীর দগ্ধ মৃতদেহ। কি আশ্চর্য! আমি যে ওই খবরের কারণেই আপনার কাছে আসছি এ কথা আপনার মনে হলো কেন? তার মানে সত্যিই তুমি ওই খবরের জন্যই আমার সাথে আলোচনার জন্য এসেছো? হ্যাঁ, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই কথা ভেবে আপনি জানলেন কি করে আমি ওই তরুণীর মৃত্যুর বিষয় নিয়েই আপনার সাথে আলোচনা করতে এসেছি? স্রেফ অনুমান নাকি আপনার ইনটিউশন? অনুমানই বলতে পারো। তবে 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 কি কর্নেল? তোমার পদবীর সাথে মৃতার পদবীর মিল আমাকে খবরটার প্রতি আকৃষ্ট করেছিল, এবং এখন যখন তুমি বলছো যে ওই খবরের কারণেই তুমি আমার কাছে এসেছো, তখন আমার অনুমানটাকে আরেকটু এগিয়ে নিয়ে বলতে পারি মৃতার কোনো আত্মীয় তোমাকে অনুরোধ করেছেন এই বিষয়ে আমার হস্তক্ষেপে যদি কোনো সমাধানের পথ পাওয়া যায় তা খুঁজে দেখতে। ও কর্নেল, ধন্য আপনার ইনটিউশন, ধন্য আপনার অনুমান ক্ষমতা। এর মধ্যে ষষ্ঠী এসে আমার জন্য 1 কাপ গরম কফি রেখে গেল। কর্নেল তাকে ডেকে বললেন, ষষ্ঠী, জয়ন্তর কফিটাও কি আমার কফির মতো পান করার অযোগ্য করে বানিয়েছিস? কেন বাবা মশাই, আমি তো খাওয়ার জন্যই বানিয়েছি। হ্যাঁ, খাওয়ার জন্য বানিয়েছিস, কিন্তু খাওয়া যাবে তো? দাদাবাবু আপনি বলুন, আপনি তো আমার হাতে কফি কতবার খেয়েছেন। আমি কি এত খারাপ কফি বানাই যে খাওয়াই যাবে না? দাদাবাবু আপনি একবার কফিটা খেয়েই বলুন না খাওয়ার মতো হয়েছে কিনা। কি ব্যাপার ষষ্ঠী, আজ কর্নেল তোমার কফির উপর এমন খাপ্পা হয়ে উঠলেন কেন? কি জানি, ভাবলাম সারাদিন ছাদের বাগানে ছিলেন, মাথা টাথা ধরে আছে, তাই একটু কড়া করে কফি বানালাম। আর দেখুন উনি বলছেন একটু কড়া? এর নাম একটু কড়া? কর্নেল প্রচন্ড রেগে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। ষষ্ঠী কাঁচুমাচু মুখে রান্নাঘরের দিকে পিছু হটতে হটতে বলল, আমি আরেক কাপ করে আনছি, এইবার ঠিকঠাক করে আনবো। ষষ্ঠীর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে থেকেই কর্নেল বললেন, এবার তুমি বলো জয়ন্ত, তোমার এখানে আসার প্রকৃত উদ্দেশ্য কি? আপনি ঠিকই ধরেছেন কর্নেল, ওই ভাঙা প্যান্ডেলের রহস্য উদ্ধারের জন্যেই আপনার কাছে ছুটে আসা। ওই মৃতা মেয়েটির মায়ের বাপের বাড়ির সাথে আমাদের পরিবারের বহু বছর আগে কিরকম একটা যোগাযোগ যেন ছিল। ইদানিং কোনো রকম যাতায়াত বা যোগাযোগের কোনো প্রশ্নই ছিল না, কিন্তু আজ সকালে অফিসে আসার আগে হঠাৎ ফোনটা বেজে উঠল। ও প্রান্ত থেকে একজন বয়স্ক মহিলার কণ্ঠা ভরা কণ্ঠস্বর ভেসে এলো। আমি কি সত্যসেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরীর সাথে কথা বলছি? নমস্কার রেনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন একটি কর্নেল কাহিনী, ভাঙা প্যান্ডেলে খুন। আমাদের আজকের এই গল্পটি বরেণ্য সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের প্রতি রেনবো মিডিয়ার শ্রদ্ধাঞ্জলি। এই গল্পটি অবশ্যই একটি ফ্যান ফিকশন। গল্পটির লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ নন। সেই ছেলেবেলা থেকেই আমরা কর্নেলের গল্প পড়তে বা অডিও স্টোরি হিসেবে শুনতে খুবই ভালোবাসি, কিন্তু এখনকার সময়ের প্রেক্ষিতে যদি কর্নেলকে পাওয়া যেত তবে কেমন হতো, সেই চিন্তাভাবনা থেকেই এই সময়ের প্রেক্ষাপটে এই গল্পটি লেখা। আমাদের এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না।
সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেলের গল্পের স্বাদ কিছুটা হলেও যদি আপনারা এই গল্পের মধ্যে পান, তাহলেই আমাদের প্রচেষ্টা সার্থকতা লাভ করবে। আমাদের উপস্থাপনায় কর্নেলের এই গল্প আপনাদের যদি ভালো লাগে, তাহলে আগামী দিনে কর্নেলের আরও নতুন অভিযানের গল্প আপনাদের সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করব। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, ভাঙা প্যান্ডেলে খুন। তবে তার আগে আমাদের নতুন শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আসুন তাহলে শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা, ভাঙা প্যান্ডেলে খুন। আমি কি সত্যসেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরীর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি জয়ন্ত চৌধুরী বলছি। আপনি কে বলছেন? আমি লিপিকা চৌধুরী বলছি, কৃষ্ণনগর হাঁসখালি থেকে। ও, তা বলুন কেন ফোন করেছেন? জয়ন্তবাবু, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনার মা আমাকে চিনতেন। আমি আপনার মায়ের দূর সম্পর্কের পিসি হলেও আমাদের বয়সের কিন্তু খুব একটা ফারাক ছিল না। আপনার মা যখন কৃষ্ণনগরে তার মামার বাড়িতে আসতো, তখনই আমাদের দেখা সাক্ষাৎ হতো। আমরা দুজনে সমবয়সী, আর আপনার মায়ের মামার বাড়ির পাশেই আমাদের বাড়ি হওয়ার জন্য আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই অবশ্য অনেক দিন আগের কথা, এখন তো আর। তারপর তোমার মায়ের মৃত্যু সংবাদ পেলাম। ওই যা, আপনাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করবেন না। না না, মনে করার কিছু নেই, আপনি আমাকে তুমি করেই বলুন। তুমি যে দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক তা আমি জানতাম। তোমার কলমে কর্নেল সাহেবের প্রায় সব তদন্ত কাহিনী আমি পড়েছি। জানি না তোমাকে বলা উচিত হচ্ছে কিনা, আবার না বলেও থাকতে পারছি না। কি করব বলো, মায়ের মন তো কিছুতেই মানতে পারছি না। ভদ্রমহিলার গলার মধ্যে কথা জড়িয়ে গেল। আরে কি হয়েছে আপনি আমাকে সব খুলে বলুন, বিন্দুমাত্র সংকোচ করবেন না। আমার দ্বারা কোনো রকম সাহায্য করা সম্ভব হলে আমি অবশ্যই করব। বাবার মেয়েকে ওরা মেরে ফেলেছে বাবা জয়ন্ত। মানুষ কতটা নির্মম পৈশাচিক হতে পারে ভাবতে পারো জয়ন্ত? মা হয়ে মেয়ের এমন নির্মম পরিণতি দেখে আমি আর চুপ করে বসে থাকতে পারছি না বাবা। তো কি বা আমি করতে পারি? আমার পক্ষে কত দূর আর। ভাবতে ভাবতে আমার তোমার কথা মনে পড়লো জয়ন্ত। জানি তুমি আমাকে চিনতে পারবে না, আর স্বাভাবিকভাবে আমার কথা রাখাও তোমার পক্ষে সম্ভব হবে না। তবু মনে একটা সান্ত্বনা তো থাকবে যে হ্যাঁ, তোমার কাছে আমি কথাটা পেরেছিলাম। কে বা কারা মেরেছে আপনার মেয়েকে, আর কেনই বা মেরেছে? তাই তো বুঝতে পারছি না বাবা। এতদিন হয়ে গেল, পুলিশও কোনো কুলকিনারা করতে পারছে না। আমার ফুলের মতো মেয়েটাকে ওরা জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে বাবা জয়ন্ত। পুলিশ বলছে এটা সাধারণ একটা সুইসাইড কেস। ধীরে ধীরে হাত গুটিয়ে নিচ্ছে ওরা। জানি আমার মেয়ের ফাইলটাও ওদের অমীমাংসিত ফাইলগুলোর মধ্যেই ঠাঁই পাবে একদিন। ধুলোর পাহাড়ের মধ্যে হারিয়ে যাবে আমার মেয়ের মৃত্যু রহস্য। তাই একবার শেষ চেষ্টা হিসেবে তোমার কাছে অনুরোধ করছি, আমার মেয়ের খুনিদের কি তুমি একবার খুঁজে দেখবে? হয়তো তোমার অনুসন্ধানের পরও সেই একই ছবি ফুটে উঠল যে হ্যাঁ, আমার মেয়ে আত্মহত্যাই করেছে। তখন নিয়তির পরিহাস বলে তা আমি মেনে নেব, যদিও আমি জানি
আমার মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। ও কেন আত্মহত্যা করবে? যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, ও তার মধ্যে থেকেই বেঁচে থাকার রসদ ঠিক খুঁজে বের করত। আপনার মেয়ের নাম কি? কি করতো আপনার মেয়ে? আমার মেয়ের নাম গার্গী চৌধুরী। রাজেন্দ্র নারায়ণ কলেজের বিকম 3য় বর্ষের ছাত্রী ছিল ও। খবরের কাগজে নিয়মিত কয়েকদিন ধরে গার্গীর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল। আর নিশ্চয়ই দেখেছ তুমি। আমাকে মাফ করবেন, প্রথম কথা, খবরের কাগজে চাকরি করলেও আমি কিন্তু নিয়মিত খবরের কাগজ পড়ি না, তাই আমার পক্ষে আপনার মেয়ের মৃত্যুর খবরটা জানা সম্ভব হয়নি। আর দ্বিতীয় কথা, আমি রিপোর্টার মাত্র। খুনের তদন্ত আমার দ্বারা সম্ভব নয়। বিভিন্ন কেসে তদন্ত করে রহস্য উন্মোচন করেছেন আমার বিশিষ্ট প্রকৃতিবিদ বন্ধু কর্নেল নীলাদ্রি সরকার। আমি ওই কেসগুলোতে শুধুমাত্র সহযোগী বা সহযাত্রী হিসেবেই আমার ভূমিকা পালন করেছি মাত্র। তবে আমি কর্নেলকে একবার বলে দেখতে পারি, কিন্তু উনি রাজি হবেন কিনা তা আমি জানি না, কারণ এইরকম খুনের কেসে সাধারণত উনি আগ্রহ দেখান না। আপনি এক কাজ করুন, কাল সকালে আমাকে একবার ফোন করুন। ইতিমধ্যে আমি কর্নেলের সাথে একবার কথা বলে ওনার মতামত জেনে রাখব। কাল সকালে অবশ্যই আপনাকে জানাতে পারবো এই বিষয়ে আপনাকে কোনো রকম সাহায্য করা আমার পক্ষে সম্ভব হবে কিনা। লিপিকা চৌধুরীর সাথে আমার কথোপকথনের পুরোটাই কর্নেলের কাছে বলার পর সাগ্রহে কর্নেলের মুখের দিকে তাকিয়ে বসে আছি। কর্নেল ষষ্ঠীর আবার বানিয়ে দেওয়া কফি শেষ করে এক মনে চোখ বন্ধ করে চুরুট টানছেন। চুরুটের ধোঁয়ার কুণ্ডলি সুতোর মতো পাকিয়ে পাকিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। আমি থামতেই কর্নেল চোখ খুলে আমার দিকে তাকালেন, তারপর বললেন, তুমি কি জয়ন্ত? না, তোমার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। ভদ্রমহিলা কত আশা নিয়ে তোমাকে ফোন করেছিলেন, আর তুমি এমনভাবে তার সাথে কথা বলে তার মনটাই ভেঙে দিলে। না হয় তোমার পক্ষে তার কোনো কাজে লাগা সম্ভব হতো না, ঠিক আছে, কিন্তু তোমার কথাবার্তায় তাকে কি একটুখানি আশ্বাস ভরসা তুমি দিতে পারতে না? তার মানে কর্নেল, আপনি বলছেন ভদ্রমহিলার মেয়ের ওই আকস্মিক মৃত্যুর তদন্তভার আমাকে নিতে? আচ্ছা কর্নেল, আপনি আমাকে কি ভাবেন? আমি আপনার সঙ্গে থেকে থেকে আমি নিজেও গোয়েন্দা হয়ে গেছি। মাফ করবেন কর্নেল, ওই কম্মটি আমার দ্বারা তো হবে না। গোয়েন্দাগিরি ছাড়া আর যা করতে বলবেন সবেতেই আমি রাজি আছি। তাহলে তুমি যে বলো আমি তোমার ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড, এতদিন আমার সঙ্গে থেকে তুমি কি কিছুই শেখোনি? হ্যাঁ, আপনার সঙ্গে থেকে থেকে কয়েকবার অতি উৎসাহ দেখাতে গিয়ে যে গাড্ডায় পড়েছি এবং আপনার তৎপরতায় তার থেকে উদ্ধারও পেয়েছি, আর তারপর থেকে নাক কান মূলে প্রতিজ্ঞা করেছি যার কাজ তারই সাজে, যেখানে হাত পৌঁছায় না ওখানে চুলকোনো উচিত না। তাহলে এখন তুমি আমার কাছে কি চাও? খবরের কাগজের খবরটা তো আপনি পড়েছেন, এখন আপনি বলুন আপনার কি মনে হচ্ছে? ঘটনাটি পুলিশের কথা মতো আত্মহত্যা নাকি ওর মায়ের কথা মতো খুন? দেখো, খবরের কাগজের রিপোর্ট পড়ে যেটুকু জানতে পারছি তাতে আমার মনে হচ্ছে এটা আত্মহত্যা নাও হতে পারে। কেন? কি কারণে আপনার মনে হচ্ছে এটা খুন? ভিকটিমের পরিচিত জনদের সাথে কথা না বলে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে এটুকু তুমি খেয়াল করো, দুর্গাপূজার বাসি প্যান্ডেলের মধ্যে মেয়েটির মৃতদেহ পাওয়া গেছে, বার্ন ইনজুরি প্রায় 80%। এখন আমাকে তুমি বলো, জীবিত একজন মানুষ ঝোঁকের বশে রাগের মাথায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিল। যতই আত্মহত্যা করার মানসিক প্রস্তুতি নিয়ে থাক না কেন, গায়ে আগুন লাগার পর প্রচণ্ড কষ্টে চিৎকার করবে, ছোটাছুটি করবে, তাই না? কিন্তু আশেপাশের মানুষজন কোনো চিৎকার চেঁচামেচি শুনতে পায়নি। এমনটাও নয় যে প্যান্ডেলটি জনবসতি থেকে অনেক দূরে নির্জন কোনো জায়গায়। চিৎকার তো করেইনি, আর ছোটাছুটিও যে করেনি তার প্রমাণ দগ্ধ অবস্থায় মৃতদেহটি যেখানে পড়েছিল সেই জায়গায় প্যান্ডেলের উপরের অংশ কিছুটা পুড়ে গেছে। এর দ্বারা এটুকু তো ধরে নেওয়াই যায় যে মৃতা গায়ে আগুন লাগানোর পর হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, নয় বসে বসে, কিংবা শুয়ে শুয়ে আগুনে পুড়ে মরেছে। এখন বলো, কোনোভাবেই কি তোমার এটা সম্ভব বলে মনে হচ্ছে? না, কোনোভাবেই সম্ভব নয়। তার মানে মেয়েটির মা লিপিকা চৌধুরী ঠিকই ধারণা করেছেন যে তার মেয়ে আত্মহত্যা করেনি,
খুনই হয়েছে। কর্নেল, এখন আপনিই বলুন কি করা উচিত? উচিত ছিল ভদ্রমহিলাকে বলা, আপনার বাড়ির ঠিকানা বলুন, আমি ওখানে গিয়ে সরজমিনে সব কিছু দেখে এবং মেয়েটির পরিচিত সকলের সঙ্গে কথা বলে তারপর আপনাকে জানাবো আমার অভিমত। ঠিক আছে কর্নেল, আমি যাব কৃষ্ণনগর। আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে যাবেন। যেতে পারলে খুশি হতাম ডার্লিং, কিন্তু একটি বিশেষ কারণে। তুমি তো জানোই দিল্লির ভাটনাগরের দেওয়া কেসটার একেবারে শেষ মাথায় এসে পৌঁছেছি। এই অবস্থায় ওর কেসটা ডিলে হওয়া মানে রয়ের ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশনে বাধা পড়া। অতএব আমাকে এখানে থাকতেই হবে। তবে তুমি যাও, তোমার মতো ইনভেস্টিগেট করো। কোথাও আটকে গেলে অবশ্যই আমার সাথে কথা বলে নিও। কি বলছেন কর্নেল? আমি একা যাব? মানে আমার একার পক্ষে কি সমস্ত ব্যাপারটা সামলে ওঠা সম্ভব হবে? খুব হবে ডার্লিং, খুব হবে। এতদিন আমার সঙ্গে থেকে যা শিখলে তা একবার ঝালিয়ে দেখবে না? নিজের ওপর কনফিডেন্স রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম আমার কথায় লিপিকা চৌধুরী হয়তো মানসিক আঘাত পেয়েছেন এবং দ্বিতীয়বার আমাকে ফোন করার উৎসাহ হয়তো হারিয়ে ফেলবেন। যদি ফোন না করেন তাহলে আমার খারাপ লাগবে ঠিকই, ভদ্রমহিলাকে এইভাবে হতোদ্যম করার জন্য। আবার অন্যদিকে একটু স্বস্তিও পাবো এটা ভেবে যে কর্নেলকে ছাড়া আমাকে একা একা গোয়েন্দাগিরি করতে হবে না। কিন্তু আমাকে ঘোরতর অস্বস্তির মধ্যে রেখেই আজ সকালবেলা বিছানা ছেড়ে উঠতে না উঠতেই ফোনটা বেজে উঠল। হ্যালো, জয়ন্ত চৌধুরী বলছি। আমি লিপিকা চৌধুরী কথা বলছি। বাবা জয়ন্ত, কথা হলো কর্নেলের সাথে? হ্যাঁ, কথা হয়েছে, কিন্তু উনি যেতে পারবেন না একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার জন্য। হ্যাঁ, তবে আমাকে একবার গিয়ে সরজমিনে দেখে এসে ওনাকে জানাতে বলেছেন। তাহলে তুমি এসো বাবা, যত তাড়াতাড়ি সম্ভব এসে একবার সবকিছু দেখে শুনে যাও। আচ্ছা জয়ন্ত, তুমি বা কর্নেল সাহেবও কি পুলিশের মতো মনে করো কার কি আত্মহত্যাই করেছে? না, অবশ্যই তা মনে করি না। আর তাই যদি মনে করতাম তাহলে ওখানে যাওয়ার কোনো মানেই দাঁড়ায় না, তাই না? এখন আপনি আমাকে বলুন, আপনার ওখানে যেতে হলে কিভাবে যেতে হবে, মানে পথ নির্দেশ আর কি। সত্যি তুমি আসবে বাবা? এ যে আমার কত বড় সৌভাগ্য, আমি বলে বোঝাতে পারবো না। তুমি আর কর্নেল সাহেব মিলে নিশ্চয়ই আমার মেয়ের খুনিকে খুঁজে বার করতে পারবে। ওই নৃশংস খুনিদের শাস্তি হলে আমার মেয়ের আত্মার সাথে সাথে আমিও বড় শান্তি পাবো বাবা। কৃষ্ণনগর যাওয়ার জন্য আমাকে অফিস থেকে আলাদাভাবে ছুটি নেওয়ার প্রয়োজন হলো না। বার্তা সম্পাদক বিষ্ণুদার সাথে কৃষ্ণনগরের বিষয়টা নিয়ে আলোচনা করতে যেতেই উনি ওই বিষয়ে একটা স্পেশাল রিপোর্ট করার জন্য আমাকেই জোরাজুরি করতে লাগলেন। আমিও প্রথম দিকে না না করার পর তারপর যেন অতি কষ্টে রাজি হচ্ছে এইভাবে রাজি হয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, তারপর ভেবে দেখলাম ওখানে গিয়ে যদি এদিক ওদিক দৌড়োদৌড়ি করতে হয় তাহলে নিজের গাড়িই ভালো, সময় বাঁচবে, তাড়াতাড়ি ফিরে আসাও যাবে। হাঁসখালিতে লিপিকা চৌধুরীর বাড়ির সামনে যখন পৌঁছলাম তখন বিকেল 4টে। বাড়িটা দোতলা, দেখলেই বোঝা যায় দীর্ঘদিন হলো বাড়িটার ওপর রঙের প্রলেপ পড়েনি। বাড়ির সামনে ছোট্ট একটা বাগানের মতো, ওখানে কিছু মৌসুমি ফুলের গাছের পাশাপাশি কয়েকটা বেগুন লঙ্কার গাছও দেখতে পেলাম। এক নজরে সাধারণ একটি মধ্যবিত্ত বাড়ি। দরজায় কড়া নাড়তেই দরজা খুলে যিনি সামনে এসে দাঁড়ালেন তাকে দেখে প্রথম দর্শনেই কেমন মা মা অনুভূতি মনের মধ্যে জেগে উঠল। 60-এর কোঠায় বয়স, সুন্দর মুখশ্রীর সাথে গায়ের ফর্সা রং দেখলে বোঝা যায় ভদ্রমহিলা যৌবনের ডাকসাইটে সুন্দরী ছিলেন, এই কথা হলফ করেই বলা যায়। চোখের তলায় কালি আর মুখের মধ্যে একরাশ ক্লান্তি নিয়ে ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন, কাকে খুঁজছেন? আপনি নিশ্চয়ই লিপিকা চৌধুরী? আমি জয়ন্ত চৌধুরী, কলকাতা থেকে আসছি।
আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। ও জয়ন্ত, তুমি জয়ন্ত? এসো বাবা, ভেতরে এসো। আমি তো ভাবতেই পারিনি আমার ডাকে সত্যি তুমি আসবে, তাও এত তাড়াতাড়ি। বসো বাবা, ওই সোফাটায় বসো, আমি ঝট করে তোমার জন্য চা করে নিয়ে আসছি। ওহো, তুমি চা খাও তো, নাকি কর্নেলের মতো কফি খাও? কফি খেলে কিন্তু বাড়িতে সে ব্যবস্থা নেই, একবার বাজারে যেতে হবে। আপনি ব্যস্ত হবেন না মাসিমা, আমার চা কিংবা কফি কোনোটাতেই অরুচি নেই, তবে এখনই না হলেও চলবে। আপনি বসুন, আপনার কাছ থেকে আগে পুরো ঘটনাটা জানতে চাই। জানাবো বই কি বাবা, নিশ্চয়ই জানাবো। জানাবো বলেই না অত দূর থেকে তোমাকে ডেকে আনলাম। কিন্তু তুমি 2 মিনিট বসো, আমি আগে তোমার জন্য একটু চা বিস্কুট নিয়ে আসছি। বলেই লিপিকা চৌধুরী এই বৈঠকখানা ঘরের একপাশের একটা দরজার পর্দা তুলে অদৃশ্য হলেন। বুঝতে পারলাম ওটাই কিচেন। পাশের দেয়ালে আরেকটা দরজা, তার সামনেও পর্দা ঝুলছে। পর্দা থাকলেও ভেতরের দরজাটা বন্ধ নাকি ভেজানো আছে বুঝতে পারলাম না। ঘরের মধ্যে যে সোফাটিতে আমি বসে আছি তার সামনে একটি সেন্টার টেবিল, টেবিলের দুপাশে 2টো বেতের চেয়ার, দেয়ালগুলো বৈচিত্র্যহীন। পূব দিকের দেয়ালে 2টো ল্যান্ডস্কেপের বাঁধানো ছবি টাঙানো। আমার সামনের দেয়ালে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট A4 সাইজ ফ্যামিলি ফটো। ফটোটিতে স্বামী স্ত্রী আর 2জন কম বয়সী ছেলে মেয়ে, সবাই হাসি হাসি মুখে সামনের দিকে চেয়ে ফটোগ্রাফারকে পোজ দিয়েছে। ফটোর ওই ভদ্রমহিলা যে লিপিকা চৌধুরী তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না। সত্যি কম বয়সে ভদ্রমহিলা দেখতে রীতিমতো সুন্দরীই ছিলেন। ফটোতে ওনার বয়স অনুমান করা যায় 35 থেকে 40-এর মধ্যেই হবে। তার পাশে বসা ভদ্রলোক, যিনি নিশ্চয়ই লিপিকা দেবীর স্বামী, তাকে যেন একটু বয়স্কই মনে হলো, নাকি লিপিকা দেবীর মতো স্বাস্থ্যবান নয় বলেই মনে হচ্ছে। ভদ্রলোকের মুখের মধ্যে এমন কিছু আছে যা দেখলে ভদ্রলোককে জেদি, অহংকারী আর একগুঁয়ে বলে মনে হয়। অবশ্য আমার এই অনুমান ক্ষমতা ভুল বলেও প্রমাণিত হতে পারে। হয়তো দেখা গেল ভদ্রলোক নেহাতি সাধারণ একজন গোবেচারা ধরনের মানুষ। ফটোতে ফ্রক পরা বছর 10 বয়সী ওই বাচ্চা মেয়েটি কি গার্গী? হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। মেয়েটি তখনই যা দেখতে ছিল, এই বয়সে এসে নিশ্চয়ই বহু ছেলের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ফটোতে ছেলেটির বয়স মেয়েটির থেকে বেশি, এ তাহলে গার্গীর দাদা হতে পারে। ফটোতে সবার হাসি মুখ থাকলেও ছেলেটি কেমন অখুশি, রাগি রাগি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হয়তো ফটো তোলার আগে ছেলেটির অপছন্দের কোনো কারণ ঘটে থাকতে পারে। এক মনে ফটো দেখছিলাম, চমক ভাঙল টেবিলের চায়ের কাপ, প্লেট ইত্যাদি রাখার শব্দে। তাকিয়ে দেখি লিপিকা দেবী চায়ের সাথে একটা প্লেটে কয়েকটা মিষ্টিও সাজিয়ে এনেছেন। আমি আপত্তি করে উঠলাম, আরে কি করেছেন মাসিমা, এইসব আমি কিছুই খাবো না, বিস্কুটও না, মিষ্টিও না, আমি শুধু চাই খাবো। প্রথমবার আমার বাড়িতে এলে শুধু চা খাবে বাবা? একটু মিষ্টি মুখ সে পরে কখনো হবে মাসিমা, এমনিতে আমি চায়ের সাথে কিছুই খাই না। আপনি বসুন। এবার আমাকে বলুন পুরো ঘটনাটা, আপনার মুখ থেকে সামনাসামনি সব শুনি। আসলে কাগজের খবরে তো আর বিস্তারিতভাবে সব জানা সম্ভব নয়। আপনার স্বামী কোথায়, তিনি কি করেন? আমার স্বামী চাকরি করতেন, রিটায়ার্ড করার আগে অসুস্থতার কারণে তার কর্মজীবন থেকে তাকে অবসর নিতে হয়। বর্তমানে তিনি একরকম শয্যাশায়ী, ঠিকমতো কথাও বলতে পারেন না। কি হয়েছে ওনার? মারণ ব্যাধি, ক্যান্সার। সরি, উনি এখন কোথায়? ওই পাশের ঘরে। আর আপনার ছেলে, ও এখন কোথায়, ও কি করে? আমার এই প্রশ্নে ভদ্রমহিলার চোখের কোল দুটো কি ভিজে উঠল। মুখটা একপাশে ফিরিয়ে চশমাটা তুলে শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছে নিয়ে আমার দিকে ফিরে তাকালেন। আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে। ছেলের আবার কি ঘটনা কে জানে, না জেনে ভদ্রমহিলার কোনো ব্যথার জায়গায় আঘাত করে ফেলেনি তো। একটুখানি সময় নিয়ে চোখ তুলে তাকালেন লিপিকা দেবী, বললেন, আমার ছেলে রজত সেইখানে থাকে না, মুম্বাইতে থাকে। ওখানেই কোনো কাজকর্ম করে, দীর্ঘদিন আসা যাওয়া নেই। কেন বাড়িতে আসে না কেন?
বোনের এই অ্যাক্সিডেন্টের খবর শুনেও কি আসেনি? পুজোর আগে এসেছিল, কিন্তু গার্গীর এই ঘটনার আগেই মুম্বাই ফিরে গেছে। আমি ওকে ফোন করেছিলাম গার্গীর মৃত্যু সংবাদ জানিয়ে আরেকবার আসার জন্য, কিন্তু ও আসেনি। বলল ওর এমন পরিণতি প্রাপ্য ছিল। নিজের একমাত্র বোনের প্রতি ওর কোনো দরদই নেই। ভাবতে পারো জয়ন্ত, ওরা আমারই পেটে জন্মেছে তো। দরদ কি এখন ছিল না নাকি কোনোদিনই ছিল না? সাধারণত ভাই বোনের মধ্যে নিবিড় ভালোবাসার সম্পর্কই থাকে, তা সে ভাই বোন যত দূরে দূরেই থাকুক না কেন। লিপিকা দেবী চুপ করে মাথা নিচু করে রইলেন, কোনো কথা বললেন না। বাই দ্য ওয়ে, রজতবাবু মুম্বাইতে কি কাজ করেন? কি কাজ করে তা আমরা কেউই জানি না, তবে যাই করুক সৎ পথে যে টাকা রোজগার করে না তা বলতে পারি। চাকরির জন্য অনেক চেষ্টা করেও যখন কিছু হলো না, তখন ও বোম্বে পাড়ি দিল। বাড়িতে মাঝে মধ্যে কিছু কিছু টাকা পাঠাতো, কখনো হয়তো মাস 6 জন্য ডুব দিল। কোনো খবরই পাওয়া যেত না। ইদানিং যোগাযোগ কিংবা আসা যাওয়া দুটোই বন্ধ করে দিয়েছিল। হঠাৎ করে এবার পুজোর আগে এসে পৌঁছালো। পুরনো বন্ধুদের সাথে আড্ডা মেরে ঘুরে ফিরে গার্গীর মৃত্যুর আগের দিন বলল ও ফিরে যাবে। কিছু মনে করবেন না মাসিমা, আপনাদের সংসার চলে কি করে, মানে সোর্স অফ ইনকাম কি? আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি করি, আর বেশি দিন নেই, সামনের বছরে রিটায়ার করব। গার্গীর বাবার পেনশনের কিছু টাকা এতেই চলে যায়। বুঝলাম। এবার বলুন গার্গীর বিষয়ে। কেমন মেয়ে ছিল গার্গী? পড়াশুনো ছাড়া অন্য কোনো শখ ছিল কি? কাদের সাথে মেলামেশা করত? গার্গী নাচের প্রতি প্রচণ্ড প্যাশনেট ছিল। ভারতনাট্যমে ও একজন দক্ষ শিল্পী ছিল। কলেজ ফাংশন ছাড়াও বিভিন্ন জায়গায় ও নাচের জন্য ডাক পেত। ওর এই নাচের বিষয়ে আমার কোনো আপত্তি না থাকলেও ওর বাবা ভীষণ আপত্তি করত। কিন্তু কে শোনে কার কথা? গার্গী তার নিজের খেয়ালেই চলত। ওর ইচ্ছের বিরুদ্ধে কেউ কোনো কথা বললেই ও বাড়িতে প্রচণ্ড অশান্তি করত। তাই এখন আর কেউ কিছু বলতো না। মেয়ে তার নিজের ইচ্ছে মতো জীবন কাটাতো। আচ্ছা মাসিমা, গার্গী কি কাউকে পছন্দ করত, মানে কারোর সাথে কোনো রকম মানসিক সম্পর্কে জড়িয়ে পড়েছিল? প্রচণ্ড একরোখা আর জেদি ছিল ও। ভালো মতো কারোর কোনো মতামতকে গুরুত্ব দিত না। নিজে যেটা ভালো বুঝতো তাই করত, কারোর কোনো কথাই শুনতো না। যদি আমাদের কথা একটু শুনতো তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। বেঁচে থাকতো এখনো গার্গী। ছেলেটির নাম কি? কোথায় থাকে? কি করে? শুভ্র, শুভ্র ব্যানার্জি। ব্যাঙ্গালোরে থাকে, ওখানেই চাকরি করে। ওর সাথে সম্পর্কের ব্যাপারে আপনাদের আপত্তির কারণ কি? গার্গী ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও শুভ্র ওকে ভালোবাসতো না? গার্গীর একতরফা প্রেম? না না, ওদের সম্পর্ক সেই স্কুল লাইফ থেকে। গার্গী গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বিয়েও করতো ওরা। যদি না শুভ্রর জীবনে ধূমকেতুর মতো হাজির হতো ওই সুমনা বলে মেয়েটি। শুভ্রের বাড়ি কোথায়? এখানে আসার পথে বড় দিঘির পাড়ে যে হলুদ রঙের বাড়িটা দেখতে পেলে, ওই বাড়িটাই শুভ্রদের বাড়ি। আর সুমনার বাড়ি? পাশের ফ্যাক্টরি কলোনিতে। গার্গী আর শুভ্রর মধ্যে সম্পর্ক খারাপের দিকে এগোচ্ছিল, তা কতদিন আগে আপনারা টের পেয়েছিলেন? বছরখানেক আগে থেকেই বুঝতে পারছিলাম শুভ্র গার্গীর থেকে দূরত্ব বজায় রাখতে চাইছিল। কত করে বোঝালাম ফিরে আয়, মরিচিকার পেছনে ছুটে আর লাভ নেই। অনেক ভালো ছেলের সম্বন্ধ আসছে, দেখে শুনে একটা ভালো ছেলের সাথে তোর বিয়ে দেব। কিন্তু কে শোনে কার কথা? কিছুতেই ও মন থেকে মানতে পারছিল না শুভ্র ওকে ছেড়ে চলে যাবে। এই জন্য ওদের মধ্যে গন্ডগোল, ঝগড়াঝাটি, অশান্তি কিছু হয়েছিল? আর সেরকম কিছু তো শুনিনি। খুব চাপা স্বভাবের মেয়ে ছিল গার্গী। গন্ডগোল কিছু হয়ে থাকলেও
কাউকে কিছু বলেনি। আচ্ছা, মেসমশাইয়ের সাথে কি একবার কথা বলা যাবে? ও ওর সাথে আর কি কথা বলবে বাবা? তাছাড়া ও তো এমনিতে অসুস্থ, ঠিক মতো কথা বলতেও পারে না, অর্ধেক কথা জড়িয়ে যায় মুখের মধ্যে। তবু একবার চেষ্টা করে দেখি। অবশ্য আপনার যদি আপত্তি না থাকে তো। ঠিক আছে, চলো। তবে মনে হয় না ওর কাছ থেকে নতুন কোনো কথা তুমি শুনতে পারবে। লিপিকা দেবী পর্দা সরিয়ে দরজা ঠেলতেই দরজাটা খুলে গেল। তার পেছন পেছন আমিও ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে একটা সিঙ্গেল খাট, মলিন বিছানা, মাথার কাছে একটা ছোট টেবিল, টেবিলের ওপর নানান রকম ছোট বড় শিশিতে ওষুধ, কিছু ট্যাবলেটের পাতা, ছোট কাচের গ্লাস ইত্যাদি। বিছানায় যে ভদ্রলোক শুয়ে আছেন তাকে দেখলেই বোঝা যায় কর্কট রোগের আক্রমণে তাঁর পরমায়ু আর হাতে গুনতি কয়েকদিন। আমরা ঘরে ঢুকতেই বিছানার সাথে মিশে থাকা মানুষটা চোখ খুলে জিজ্ঞাসু চোখে তাকালেন লিপিকা দেবীর দিকে। লিপিকা দেবী বললেন, এই ভদ্রলোক কলকাতায় দৈনিক সত্যসেবক পত্রিকায় চাকরি করেন। আমার অনুরোধে গার্গীর মৃত্যুর তদন্ত করতে এসেছেন। আমি হাত জোড় করে নমস্কার করতেই ভদ্রলোক মুখটা অসম্ভব বিকৃত করে বলে উঠলেন, কিসের তদন্ত? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গার্গীর বা? পুলিশ তো বলেছে এটা একটা সুইসাইড করেছে। এটা একটা সুইসাইড কেস। মানতে কষ্ট হচ্ছে কেন তোমার? বেঁচে থেকে যা মান সম্মান ডোবানোর তা তো ডুবিয়েছে। ও মরে যাওয়ার পর তুমি উঠে পড়ে লেগেছ বাকিটা ধুলোয় মেশাতে। বহু কষ্টে এইটুকু কথা বলেই ভদ্রলোক কাঁদতে কাঁদতে হাঁপাতে লাগলেন। আমি বললাম, মেসমশাই, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন আপনার মেয়ে আত্মহত্যাই করেছে? মাসিমার কথা মতো এটা খুন তো হতে পারে। আরে ওর মাথা খারাপ বলে কি আপনারও মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, ওর কথা মতো কলকাতা থেকে ছুটে চলে এলেন এই খুনের তদন্ত করতে। আপনার এই অতি আগ্রহ দেখে আপনাকে বিচক্ষণ বলে তো আমার মনে হচ্ছে না দাদা। যান, চলে যান এখান থেকে, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরোন। কি হচ্ছে কি? আমার ডাকে কলকাতা থেকে উনি ছুটে এলেন আমাদের সাহায্য করতে, আর তুমি এইভাবে ওনাকে অসম্মান করছো। লিপি, আমি এখনো বেঁচে আছি লিপি। মরার আগে তোমার মেয়ে যা কীর্তি করে গেছে, সবাই তোমার মেয়ের চরিত্র নিয়ে যা ছি করার করেছে, এখন আবার কলকাতা থেকে সাংবাদিক ডেকে আরো ঢাকঢোল পিটিয়ে দুনিয়াময় রাষ্ট্র না করলে কি তোমার শান্তি হচ্ছে না? না, হচ্ছে না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওকে যারা মেরেছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি দু চোখের পাতা এক করতে পারছি না। তোমার পাগলামিটা কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে লিপি। তোমারই ফোনে গার্গী মেসেজ করলো যে ও আত্মহত্যা করতে যাচ্ছে। ফোনেও বললো এই সমস্ত কথা। পুলিশও সব দেখে শুনে মনে করছে এটা একটা সুইসাইড। তারপরেও তুমি, আরে বাবা, তারপরেও আমি মানতে পারছি না গার্গী সুইসাইড করেছে। তেমন মেয়ে নয় গার্গী। কেমন মেয়ে গার্গী? হ্যাঁ, সমাজে সকলে ওর নামে ধন্য করছে নাকি? আমাদের কারোর বারণ না শুনে ও শুভ্রর কাছে ব্যাঙ্গালোর যায়নি? তোমার সহমর্মী এই সাংবাদিক বন্ধুকে বলেছ এ কথা?
দেখুন দাদা, আমি আপনার কাছে হাত জোর করছি, আমাদের বিষয়ে অকারণে আর মাথা গলাবেন না। ওর কথায় না নেচে ঘরের ছেলে ঘরে ফিরে যান। আপনি আর উত্তেজিত হবেন না, দয়া করে শান্ত হন। আমি পাশের ঘরে চলে এলাম। আমার পেছন পেছন লিপিকা দেবীও এলেন। এই ঘরে আসার পর আমি জিজ্ঞেস করলাম, গার্গী ব্যাঙ্গালোর কেন গিয়েছিল? কি বলবো বাবা, আমার মেয়ে মনে প্রাণে শুভ্রকে ভালোবাসতো। ওর ফোনে শুভ্রর নাম হাজব্যান্ড বলে সেভ করে রেখেছিল। খুব শিগগিরই শুভ্র ওকে বিয়ে করবে কথাও দিয়েছিল। গত বছর পুজোর পর থেকে শুভ্র আর বাড়ি ফেরেনি। ফোনের মাধ্যমেই ওদের যোগাযোগ ছিল। জুলাই মাসের মাঝামাঝি হঠাৎ একদিন গার্গী বলল ও শুভ্রর কাছে যাবে। আমি, ওর বাবা, কাকু সকলে বারণ করলো, কিন্তু ওর জেদ, ও যাবেই। জুলাইয়ের শেষের দিকে কাউকে কিছু না বলেও ব্যাঙ্গালোর চলে গেল। ওর কাকু এতে খুব রেগে গেছিল। 1 মাস পর অবশ্য ওর কাকুই ব্যাঙ্গালোরে গিয়ে গার্গীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিল। আচ্ছা, উনি কোথায় থাকেন, কি করেন? এই আমাদের পাশের বাড়িটাই নগেনের। ওর কৃষ্ণনগরে হার্ডওয়্যারের ব্যবসা আছে, রোজগারপাতি ভালোই। আচ্ছা, ঠিক আছে। মাসিমা, শুভ্রর সাথে একটু কথা বলতে হতো, ওর ফোন নাম্বার কি পাওয়া যেতে পারে? আছে আমার কাছে, দিচ্ছি। আরেকটা কথা, গার্গী আপনাকে ফোনে সুইসাইড করার কথা বলার পর আবার মেসেজও করেছিল? হ্যাঁ। আপনাকে যা বলেছিল মেসেজেও কি তাই লিখেছিল? প্রায় তাই। ওই মেসেজটা আর শুভ্রর নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন, আর সুমনার বাড়ির ঠিকানাটা একটু বলুন। আজ রাতের মধ্যে ওর সাথে একবার কথা বলে আমি কাল ভোরেই কলকাতা ফিরে যাব। রাত্রে তুমি থাকবে কোথায় বাবা? হোটেলে। হোটেলে কেন থাকতে যাবে? আমাদের বাড়িতেই রাতটুকু থেকে গেলে পারতে। না মাসিমা, হোটেলে রুম বুক করেই আমি এখানে এসেছি। তাছাড়া হোটেলে রাত কাটানো আমার অভ্যেস আছে। লিপিকা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে সামনের বড় রাস্তার কাছে হেঁটে আসছিলাম। আমার গাড়িটা বড় রাস্তার কাছেই রেখে গেছিলাম। লিপিকা দেবীর বাড়ির কাছে গাড়ি নিয়ে ঢোকা সম্ভব ছিল না, রাস্তা খুবই অপ্রশস্ত। হঠাৎ আমার সামনে মুস্কো একজন দশাশয়ী চেহারার মানুষ উদয় হলেন। আমার দিকে সন্দিগ্ধ চোখে তাকিয়ে বললেন, মশাই বাইরের লোক মনে হচ্ছে, কোত্থেকে আসছেন? কলকাতা থেকে। কাদের বাড়িতে এসেছিলেন? লিপিকা দেবীর বাড়িতে। কি করেন আপনি? লিপিকা দেবীর সাথে কি প্রয়োজন? আপনি কে? আপনাকে এত সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বেশি তেঁতরামি দেখাবেন না, ভালোই ভালোই যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন, না হলে এখান থেকে কলকাতা ফেরা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তাই নাকি? আমি জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। সাংবাদিক? সত্যসেবক পত্রিকা? কর্নেল মানে কর্নেল নীলাদ্রি সরকার? হ্যাঁ, কর্নেল নীলাদ্রি সরকার আমার বন্ধু। কিন্তু গার্গীর মৃত্যু সংবাদ তখন বাসি হয়ে গেছে। এতদিন পরে এসছেন ভাগাড়ে মরা গরু খুঁজতে। এক্ষুনি চলে যান এখান থেকে, দ্বিতীয়বার আর এ তল্লাটে আপনাকে আর যেন দেখতে না পাই। দেখুন, আমাকে হুমকি দেওয়াটা বোধহয় আপনার উচিত হচ্ছে না। আর তাছাড়া আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে লিপিকা দেবী ডেকে এনেছেন, তাই আমি এসেছি। আপনাকে ডেকে আনার উদ্দেশ্য? আগে আপনি আপনার পরিচয় দিন, না হলে শুধু শুধু আপনার কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন তো আমি দেখতে পাচ্ছি না। আমি নগেন চৌধুরী, গার্গীর কাকু। বৌদির মাথাটা একেবারে গেছে। মেয়ের মৃত্যুর জন্য কলকাতা থেকে গোয়েন্দা ডেকে আনছেন তদন্ত করাতে। শুনুন, আমি বলছি গার্গী আত্মহত্যাই করেছে। সমস্ত কাগজের রিপোর্ট আর পুলিশও তাই বলছে। এমনিতেই আমাদের পরিবারের যা বদনাম হওয়ার তা তো হয়েইছে। নতুন করে আপনাকে আর ঘোলা জলে মাছ ধরতে হবে না। এখন মানে মানে আপনি বিদায় হন তো। আপনি যদি এতখানি নিশ্চিত যে গার্গী আত্মহত্যাই করেছে, তাহলে আমার তদন্তেও তাই প্রমাণিত হবে। কিন্তু আপনি যেভাবে আমাকে নিরস্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাতে তো লিপিকা দেবীর সন্দেহ যে অমূলক নয় সে কথা মনে হওয়া স্বাভাবিক নয় কি? আপনার পক্ষেই মঙ্গল হবে আমার কথাকে গুরুত্ব দেওয়া। পরে হিতে বিপরীত হলে আমাকে দোষ দেবেন না। আচ্ছা, চলি। নমস্কার।
হঠাৎ করেই হনহন করে উল্টো দিকে হাঁটা লাগালেন ভদ্রলোক। নগেন চৌধুরী, অদ্ভুত চরিত্র। হোটেলে ফিরে এসে রিসেপশনে বলে এলাম আমার রুমে একটা কড়া করে কফি পাঠাতে। বেয়ারা এসে কফি দিয়ে যাওয়ার পর লিপিকা দেবীর দেওয়ার নাম্বারে ফোন করলাম শুভ্রকে। নমস্কার, আমি জয়ন্ত চৌধুরী কথা বলছি, দৈনিক সত্যসেবক পত্রিকা, কলকাতা থেকে। আবার সাংবাদিক? বলুন, কি বলতে চান? আপনি ব্যাঙ্গালোর ফিরে গেলেন কবে? 17ই অক্টোবর, গার্গীর মৃত্যুর আগের দিন। ওই দিন আমি ওখানে ছিলাম না, তাই ও আত্মহত্যাই করুক বা খুনি হোক, কোনোটাতেই আমাকে জড়াতে পারবেন না, বুঝতে পেরেছেন? অবশ্যই বুঝতে পারছি, আপনার অ্যালিবাই একদম ক্লিয়ার, কিন্তু আমি আপনাকে সেই জন্য ফোন করিনি। তাহলে কি জানতে কি চান আপনি? আমি শুধু এইটুকু জানতে চাই, গার্গী আর আপনার এতদিনের সম্পর্কে ফাটল ধরল কেন? সম্পর্ক? কিসের সম্পর্ক? অন্য কোনো রকম সম্পর্কই আমাদের মধ্যে ছিল না। তা সত্ত্বেও একটি মফস্বলের অবিবাহিত মেয়ে একা আপনার কাছে ব্যাঙ্গালোরে গিয়ে 1 মাস কাটিয়ে এলো। আমি কখনোই ওকে আসতে বলিনি। ও যদি স্বেচ্ছায় আসতে চায় তো আমার কি করার আছে বলুন? আর ও তো নাবালিকা নয়, নিজের মর্জির মালিক ও নিজেই। ওর ইচ্ছে হয়েছে, ও এসেছে। আপনি বারণ করেননি কেন? সামাজিক যে অসম্মানের বোঝা গার্গীকে, তার পরিবারকে নিতে হলো, আপনি আপত্তি করলে, বিশেষ করে আপনার নিজের যখন এই সম্পর্কের প্রতি কোনো আগ্রহই ছিল না, তখন আপনি জোরালোভাবে আপনার আপত্তি জানিয়ে গার্গীকে নিরস্ত করতে পারতেন। বহুবার নানান ভাবে সরাসরি আমি আপত্তি জানিয়েছি, গার্গী শুনতে চাইনি। চীনে জোকের মতো আমার পিছনে লেগেছিল, আমার জীবনটাকে এবারে অতিষ্ঠ করে তুলেছিল। শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, ও মারা যাওয়াতে আমি অনেক হালকা চাপমুক্ত ফিল করছি। বুঝতে পারছি। আচ্ছা, সুমনার সাথে পরিচয় আপনার কতদিন আগে? কে সুমনা? আপনার আরেক বাগদত্তা। কি সব আবল তাবল বকছেন? আবল তাবল কেন হতে যাবে? সুমনাকে আপনি খুব শিগগির বিয়ে করছেন, এ কথা তো এখানকার সবাই জানে। আপনার এই নতুন সম্পর্কের কারণেই কি গার্গীকে মরতে হলো? কি বলতে চান? আমি গার্গীকে খুন করেছি? না 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 না, আমি কখনোই তা বলছি না। আমি বলছি, আপনার এই নতুন সম্পর্কের কারণেই কি গার্গী আত্মহত্যা করেছে? কে কেন আত্মহত্যা করলো তার দায় আমি নিতে যাব কেন? দেখুন, এ বিষয়ে আমার আর কিছু বলার নেই, ব্যস্ত আছি একটা জরুরি কাজে। ভবিষ্যতে এ বিষয়ে আমাকে ফোন না করলেই খুশি হব। হঠাৎ করেই ফোনটা কেটে গেল। মোটামুটি আন্দাজ করা গেল শুভ্রর মানসিকতা। এখন আর একটাই কাজ রইল হাতে, আর তা হলো সুমনার সাথে দেখা করে এই বিষয়ে তার মতামত নেওয়া এবং কাল সকালে কলকাতা ফিরে গিয়ে কর্নেলের সামনে সবিস্তার রিপোর্ট জমা দিয়ে তার মতামত জানতে চাওয়া। সুমনাদের বাড়িটা খুঁজে পেতে বিশেষ অসুবিধে হলো না। আমার পরিচয় দিয়ে ওর সাথে দেখা করতে চাইতেই ওর বাড়ির লোকেরা হই হই করে উঠলেন। দেখা করা, কথা বলা দূরে থাক, ওদের মেয়ে পড়াশোনা করছে, এই সব নোংরা বিষয়ের মধ্যে ওকে জড়িয়ে ফেলার আমার এই ঘৃণ্য চক্রান্তের জন্য আমাকে এই মারে তো সেই মারে আর কি। আমি যত করে ওদের বোঝাই কাগজের রিপোর্টিং করার জন্য নয়, আমার কথা বলার উদ্দেশ্য হলো সত্যিটাকে খুঁজে বার করা, কিন্তু ওরা আমার কোনো কথাই বুঝলেন না। আমাকে এবং আমার সত্যসেবক পত্রিকাকে সম্মিলিত বাক্যবাণে রীতিমতো তুলোধনা করে বিদায় দিলেন। ওখান থেকে হোটেলে যখন ফিরলাম তখন রাত 8টা বাজে। ভাবলাম, হাতে যখন সময় আছে একবার লোকাল থানাটাও ঘুরে যাই, দেখি যদি ওখানে কোনো নতুন অ্যাঙ্গেল পাওয়া যায়। থানার বড়বাবু বেশ অমায়িক ব্যবহারই করলেন। আমার পরিচয় দিতেই তিনি কর্নেলের কথা পারলেন। জানতে চাইলেন, তা কর্নেল এখন কেমন আছেন? একবার একটা কেসের সূত্রে ওর সাথে আমার আলাপ হয়েছিল। ক্রিমিনাল সাইকোলজির উপর অদ্ভুত জ্ঞান ভদ্রলোকের। ভালোই আছেন, অন্তত আপনার আমার থেকে এখনো অনেক বেশি ফিট। তা আপনার হঠাৎ এখানে আসার উদ্দেশ্য কি ওই গার্গী মৃত্যু রহস্য উদ্ঘাটন? বলতে পারেন। আপনাদের তদন্তের ফলাফল কি? আত্মহত্যা নাকি খুন? আর খুন হলে কাকে সাসপেক্ট করছেন? দেখুন, খুনের মোটিভ অনেকেরই আছে। আমরা আমাদের মতো তদন্ত করে কাউকে খুনি হিসেবে সাব্যস্ত করতে পারছি না, কারণ
প্রত্যেকেরই মজবুত অ্যালিবাই রয়েছে। সেক্ষেত্রে সুইসাইডের অ্যাঙ্গেলটা ধরে এগোলে সমাধানের অনেক কাছে পৌঁছানো যায়। মেয়েটি সুইসাইড করতে যাচ্ছে একথা তার মাকে ফোন করে শুধু বলেইনি, মেসেজও করেছে। কিন্তু ওর মাই তো মানতে চাইছেন না যে এটা সুইসাইড। উনি নিশ্চিত ওর মেয়েকে খুনই করা হয়েছে। মায়ের বোন, বুঝলেন কিনা, আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক নয় কি? কিন্তু তাতে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। সিসিটিভি ফুটেজের গল্পটা কি? মেয়েটা যাওয়ার কিছুক্ষণ পর নাকি দুজনকে বাইকে করে ওদিকে যেতে দেখা গেছে। ওহ, এই কাগজের রিপোর্টারদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই। পাবলিককে খাইয়ে রেটিং বাড়ানোর জন্য যা হোক একটা গল্প ফেঁদে ছেপে দিলেই হলো। আরে মশাই, কি আছে ওই সিসিটিভি ফুটেজে? কিছু বোঝা যাচ্ছে? একজন পুরুষ ও একজন মহিলা বাইকে করে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে ফিরে আসছে। না তাদের চেনা যাচ্ছে, না বাইকের নাম্বার পড়া যাচ্ছে। কাকে ধরবেন আর কাকেই বা জেরা করবেন? হতাশ হয়ে ফিরে এলাম থানা থেকে। অদ্ভুত আমাদের পুলিশি তদন্ত ব্যবস্থা। চেনা যাচ্ছে না, তাই ওরা সন্দেহের আওতার বাইরে। আর বাকি সন্দেহভাজনদের জেরা করে তাদের মজবুত অ্যালিবাই পাওয়া যাচ্ছে। অতএব এটা আত্মহত্যা। পরদিন ফিরে এসে অফিসের কাজের চাপে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কর্নেলের কাছে যাওয়ার কথা মাথা থেকে বেরিয়ে গেছিল। রাত 8টার সময় বার্তা সম্পাদকের কাছে সমস্ত কাজ গুছিয়ে বাড়ির পথে রওনা হওয়ার কথা ভাবছি, কর্নেলের ফোন এলো। ডার্লিং জয়ন্ত, তোমার তদন্তের ফলাফল কি হলো আমাকে একবার জানালে না? আরে কিছু হলে তো জানাবো, বেকার তেল পুড়িয়ে ওখানে যাওয়া আসা। খুন নাকি আত্মহত্যা, এই বিষয়ে কি কোনো দিক নির্দেশ পেলে? কাল থেকে যা ধকল গেছে, ভাবছিলাম আজকে আর আপনার ওখানে যাব না, পরে একসময় আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। কিন্তু আপনার এত আগ্রহ দেখে ভাবছি যাই একবার ঘুরেই আসি। সব শুনে আপনি বলুন এটা খুন নাকি আত্মহত্যা। চলে এসো ডার্লিং, চলে এসো। রাতের খাওয়া দাওয়াটাও এখানেই সেরে যাও। ষষ্ঠী জব্বর পাঁঠার মাংস বানাচ্ছে, গন্ধে ঘর মম করছে। ষষ্ঠীর হাতের পাঁঠার মাংস? তাহলে তো যেতেই হচ্ছে। গার্গী মৃত্যু রহস্যের সমাধান হোক চাই না হোক, ওর রান্না করা মাংস খেতে অবশ্যই যাচ্ছি। কর্নেল বহুক্ষণ ধরে চোখ বন্ধ করে এক মনে চুরুটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ধ্যানমগ্ন। আমার কাছ থেকে সবিস্তারে সবকিছু খুঁটিয়ে শোনার পর থেকেই এই অবস্থা। ধৈর্য হারিয়ে ডাকতে যাচ্ছিলাম কর্নেলকে, কিন্তু হঠাৎ করেই চোখ খুলে কর্নেল বললেন, জয়ন্ত, আমার মনে হচ্ছে গার্গীর মৃত্যুর কারণ আত্মহত্যাও বটে, আবার খুনও বটে। এ আবার কেমন কথা? আমি তো এর মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। এক এক করে বিষয়টা পর্যালোচনা করা যাক। প্রথমে আসা যাক গার্গীর পাঠানো মেসেজের বিষয়ে। ও লিখেছে, মা, আমি হেরে গেলাম। তোমাদের কথা না শুনে জীবনে আমি যে চূড়ান্ত ভুল করেছি তার ফল আমি হাতে নাতে পেয়েছি। আমার জন্য তোমরা যত কষ্ট পেয়েছো তার সব দায় আমার। আর তোমাদের কষ্ট দেব না। বেঁচে থেকে সারাটা জীবন অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে মরাচ্ছে, এই জীবনটাকে শেষ করে দিয়ে আমিও মুক্তি পেতে চাই, তোমাদেরও মুক্তি দিতে চাই। মা, তোমরা সবাই ভালো থেকো। মেসেজটা যে গার্গীর মোবাইল থেকে আর কেউ করেনি, গার্গী করেছে তা মেনে নেওয়া যায়, কারণ ফোন করেও সে প্রায় ওই কথাই তার মাকে বলেছিল। এখন দেখতে হবে পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে কি উল্লেখ আছে। 80% বার্ন ইনজুরি। আর কি? মৃতার স্টমাকে পাওয়া গেছে প্রচুর পরিমাণ অ্যালকোহল। তাহলে মরার আগে কি ড্রিঙ্ক করতে করতে নেশার ঘোরে মাকে মেসেজ করেছিল গার্গী? মেসেজ করেছিল তো আবার ফোন করতে গেল কেন? কেউ কি ইনসিস্ট করেছিল? তাহলে কি আর কেউ বা কারা ওর সঙ্গে ছিল? কে কে থাকতে পারে? 1 নম্বর, শুভ্র গার্গীর সঙ্গে বসে ড্রিঙ্ক করলো, আর ও মাতাল হয়ে যাওয়ার পর ওকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। কিন্তু গার্গীর মৃত্যুর আগের দিন শুভ্র বেঙ্গালুরু ফিরে যাওয়ার জন্য ট্রেনে চেপেছিল। অতএব শুভ্রর পক্ষে খুন করা বাস্তবিকই অসম্ভব। কিন্তু এখানেই যে একটা ডাউট,
শুভ্রর জবানি বা তার বাড়ির লোকের মুখ থেকে শোনা ছাড়া পুলিশের কাছে কি কোনো প্রমাণ আছে যে শুভ্র আগের দিনই ফিরে গেছে? খুন করার পর ওই দিন রাতেও ফ্লাইটে ফিরে যেতে পারে। সমস্ত ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে চোখ বোলালেই ব্যাপারটা কনফার্ম করা যায়। কিন্তু পুলিশ কি তা করেছে? মনে হয় করেনি। অতএব আমাদের সাসপেক্ট নাম্বার 1 শুভ্র। এবার দেখা যাক আর কে কে গার্গী আত্মহত্যা করেছে এই মতের সপক্ষে। নম্বর 2, নগেনবাবু বা গার্গীর কাকু। ব্যবসায়ী মানুষ হলেও এলাকায় রোগ জটা মানুষ হিসাবে কুখ্যাতি আছে। তিনি নিজে গিয়ে বেঙ্গালুর থেকে গার্গীকে ফিরিয়ে এনেছিলেন। তারপরও গার্গীর শুভ্রের প্রতি আসক্তি বিন্দুমাত্র কমেনি দেখে খুন করার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তার সাথে কথা বলার পর কি তোমার মনে হয় এমনটা হওয়া সম্ভব? রকচটা তো বটেই, গার্গীর চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য বিরক্তও বটে, কিন্তু তিনি গার্গীকে খুন করে ফেলতে পারেন এটা মানতে কষ্ট হচ্ছে আমার। এরপর বাকি রইলেন শুধু একজন, 3 নম্বর গার্গীর বাবা। অসম্ভব। যতই উনি মেয়ের আচরণে ক্ষুব্ধ হন না কেন, ওই রকম অসুস্থ মানুষের পক্ষে গার্গীকে খুন করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারছি না। ওকে আপনি অনায়াসে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারেন কর্নেল। পারলে খুশি হতাম, কিন্তু আচ্ছা, গার্গীর একজন ভাই ছিল না, কি যেন নাম? রজত, মুম্বাইতে থাকে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সাথে যোগ থাকা বিচিত্র নয়। পুজোর সময় এসেছিল, ফিরেও গেছে। কবে কবে ফিরে গেছে? গার্গীর মৃত্যুর আগের দিন। অদ্ভুত, শুভ্র আগের দিন ফিরে গেছে, রজত আগের দিন ফিরে গেছে, ভীষণ কাকতালীয় ব্যাপার নয়? তার মানে আপনার সন্দেহের তালিকায় 4 নম্বরে রয়েছে রজত। এতদিন পর বাড়ি ফিরে রজতের বাড়ির লোকজনের সাথে মেলামেশা কেমন ছিল? স্বাভাবিক নাকি আড়ষ্ট দূরত্ব বজায় রেখেছিল সবাই? বোনের সাথে সম্পর্ক স্বাভাবিক ছিল না তা আমি লিপিকা দেবীর কথা থেকেই বুঝতে পেরেছিলাম। আর লিপিকা দেবী সারাদিন নিজের স্কুল নিয়ে ব্যস্ত থাকতেন। রাতে বাড়িতে রজত প্রায় থাকতোই না, পুজো প্যান্ডেলে পুরনো বন্ধুদের সাথে সময় কাটাতো। আর দিনের বেলা? রাতের হ্যাংওভার কাটিয়ে ও ঘুম থেকেই উঠতো সকাল 10টা-11টার দিকে। তারপর কোথায় যেত? না, দিনের বেলা আর কোথাও বেরোতো না। গার্গীর রান্না করা খাবার দুপুরে খেয়ে বাবার ঘরেই সময় কাটাতো। তাহলে বলা যেতে পারে বাবা ছেলের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। হতে পারে, কিন্তু তার সাথে এই খুন বা আত্মহত্যার কি সম্পর্ক? গভীর সম্পর্ক জয়ন্ত। আমার অনুমান ভুল হলে সবচেয়ে খুশি হব আমি, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা দেখে শুনে যা মনে হচ্ছে। কি মনে হচ্ছে কর্নেল? ছাড়ো, আমি তো আর সরাসরি এই কেসের তদন্তভার হাতে নিইনি। অতএব আমাদের পুলিশের তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে বসে থাকা উচিত। কিন্তু কর্নেল, এই ঘটনার মধ্যে আর 2জন পাত্রপাত্রীকে আপনি এড়িয়ে যাচ্ছেন। বাইক আরোহী 2জনকে তো। ওরা কারা ছিল আপনি বুঝতে পেরেছেন? অনুমান করছি, সঠিক নাও হতে পারে। পুজো প্যান্ডেলটা লোকালয় থেকে একটু দূরে একটা মাঠের মধ্যে। বৃষ্টির জন্য ওই কাদা প্যাচপ্যাচে মাঠের মধ্যে লোকজনের বিশেষ যাতায়াতও ছিল না। প্যান্ডেল খোলার কাজ ওই দিন বন্ধ ছিল, তাই প্যান্ডেলের লোকজনও ছিল না। ওই নিরিবিলি জায়গাটা বোধহয় বেঁচেছিল গার্গী। ওই আগে ওখানে পৌঁছে অপেক্ষা করছিল কারোর জন্য। শুভ্র ওখানে, মানে কৃষ্ণনগরে থেকে থাকলে অবশ্যই শুভ্রের জন্যে। বেশ, এবার নির্জন প্যান্ডেলের মধ্যে চূড়ান্ত ফয়সালার জন্য ওদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা, সাথে অবশ্যই মদ্যপান। ছবিটা কি মানুষ চোখে দেখতে পাচ্ছ জয়ন্ত? এখানে এই নির্জন অন্ধকারে ভাঙা প্যান্ডেলের মধ্যে আমাকে ডেকে আনলে কেন গার্গী? তোমাকে ফাইনাল যা বলার তা তো আমি অষ্টমীর দিন রাতেই বলে দিয়েছি। জানি তো, তোমার অ্যাম্বিশন আমাকে বিয়ে করার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। জীবনে তুমি অনেক উন্নতি করতে চাও, অনেক উপরে উঠতে চাও। আমাকে বিয়ে করে তুমি তোমার ক্যারিয়ারের 12টা বাজাতে চাও না। তুমি ড্রিঙ্ক করেছো? করেছি, তুমিও করো। যেখানে সেখানে, বিশেষ করে এই রকম পরিবেশে আমার পক্ষে ড্রিঙ্ক করা কখনোই সম্ভব নয়। কেন? এই জায়গা খারাপ কিসে? মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন। ঠাকুর দেখার পর মানুষজনও ফিরে গেছে যে যার কাজে। এখন এই ভাঙা দেউলের মধ্যে শুধু তুমি আর আমি। এসো না আমার কাছে,
বসো এখানে, আবার সেই আগের মতো আমরা দুজনে মিলে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গার্গী? হয়েছেই তো, হবে না তুমি বলো? আজ 12 বছরের সম্পর্কের শেষ পরিণতি তুমি জানিয়ে দিলে। আমাকে নিয়ে ঘর বাঁধা তোমার পক্ষে সম্ভব নয়। সাব্বাস শুভ্র ব্যানার্জি, সাব্বাস। আমি আসছি গার্গী, তোমার মাতলামি শোনার মতো সময় আমার হাতে নেই। থাকবে নাই তো। এখন আমার কথা তোমার কাছে বিষের মতো মনে হবে, কিন্তু এতদিন ধরে আমার নারীত্বের সমস্ত অহংকার যখন এক এক করে কেড়ে নিচ্ছিলে, তখন আমার কথাগুলো তোমার কানে অমৃতের মতোই শোনাতো, তাই না? মিথ্যে দোষারোপ করে কি কোনো লাভ আছে গার্গী? আমরা দুজনেই অ্যাডাল্ট। এতদিন যা হয়েছে তা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছে। ব্যাঙ্গালোরে তোমার কাছে 1 মাস কাটিয়ে আসার জন্য কিন্তু আমার বিন্দু মাত্র সম্মতি ছিল না। তোমার জোড়াজুড়িতে আমি বাধ্য হয়ে গেছিলাম, বাধ্য হয়ে থেকেছিলাম। না, তুমি আমাকে খুশি করতে ওখানে গেছিলে। তোমার মনে ভয় ছিল আমি যদি... বলো, চুপ করে গেলে কেন? আমাকে নিংড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি এখন সুমনাকে নিয়ে নতুন খেলায় মেতে উঠেছ। আমাকে আর তোমার কোনো প্রয়োজন নেই, এখন সুমনাই তোমার সবকিছু। কিন্তু আমি জানি তোমার আসল চরিত্র। স্বাদ মিটে গেলে একদিন সুমনাকেও তুমি আমারই মতো ছুঁড়ে ফেলবে, কিন্তু আমি তা হতে দেব না মিস্টার শুভ্র ব্যানার্জি। আমি সুমনাকে সব খুলে বলবো। ভদ্রলোকের মুখোশ পরে থাকা তোমার আসল শয়তানি চেহারাটা আমি ওকে দেখিয়ে দেব। এই ডায়লগবাজি বন্ধ করো। এসব বলে আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমার জীবনটা খোলা খাতা। সুমনাকে তুমি কি বলবে? সুমনা সব জানে। ওকে আমি তোমার বিষয়ে কিচ্ছু জানাতে বাকি রাখিনি। ভালো কথা বলছি গার্গী, রাত অনেক হয়েছে, বাড়ি ফিরে যাও, আর পারলে আমাকে ভুলে যাও। পারবো না, ভুলতে পারবো না। এই জীবন থাকতে তোমাকে ভুলতে পারবো না। তাহলে মরো। এই শেষবার তোমাকে বলে যাচ্ছি, এই জীবনে আমাকে বিয়ে করার স্বাদ তোমার কোনোদিনই মিটবে না। চলি। শুভ্র, শুভ্র, শুভ্র। শুভ্র চলে গেল। গার্গী আরও কিছুক্ষণ বসে বসে মনের দুঃখে প্রায় পুরো বোতলটাই খালি করে ফেলল। এই সময় গার্গী প্রথম মেসেজ করে তার মাকে। ওর ইচ্ছে ছিল মেসেজ দেখে লিপিকা দেবী হয়তো ওর সঙ্গে কথা বলবেন, কিন্তু লিপিকা দেবী তক্ষুনি মেসেজ দেখেননি। দেখলে গার্গীর সঙ্গে কথা বললে গার্গী হয়তো সুইসাইডের কথাটা মাথা থেকে বের করে দিত। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর গার্গী এবার ফোন করে তার মাকে। ঠিক এই সময় হাজির হয় ওই 2 বাইক আরোহী। বলো তো জয়ন্ত, ওরা কারা হতে পারে? মেয়েটি মনে হচ্ছে সুমনা, কিন্তু ছেলেটিকে তা বুঝতে পারছি না। ঠিক, সুমনাকেও গার্গী ডেকে পাঠিয়েছিল, কিন্তু রজতকেও ডেকে পাঠায়নি। রজত মানে গার্গীর দাদা? হ্যাঁ, রজতের সাথে রাস্তায় দেখা হয় সুমনার। সুমনা ওকে অনুরোধ করে ওর বাইকে করে ওকে ওই ভাঙা প্যান্ডেলে পৌঁছে দিতে। রজত অবাক হয়, জানতে চায় এত রাতে ওই নির্জন প্যান্ডেলে কী কারণে যেতে চায় সুমনা। যখন জানতে পারে রজত গার্গী ওকে ডেকে পাঠিয়েছে, প্রচণ্ড কৌতূহলে ও রাজি হয়ে যায়। সুমনাকে মাঠের ধারে নামিয়ে দিয়ে রজত চলে যেতে গিয়েও যায় না। ফিরে এসে লুকিয়ে ওদের সমস্ত কথা শোনে। গার্গী নেশার ঘরে সুমনার সামনে শুভ্রর নামে বিষ ওগড়াতে শুরু করে। সুমনাও ছেড়ে কথা বলে না। আবার তুমুল বাগবিতণ্ডা 2 প্রেমিকার মধ্যে। শেষমেশ সুমনাও চলে যায় ওখান থেকে। গার্গীকে এই কথা বলে যে শুভ্র আর সুমনার প্রেম গার্গী সহ্য করতে পারছে না। শুভ্র যে ওর মতো খারাপ নোংরা মেয়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পেরেছে, এটা হয়েছে শুধুমাত্র সুমনার বংশ কৌলিন্যের জন্যই। ওর মতো মেয়ের মরে যাওয়াই উচিত, ইত্যাদি ইত্যাদি। ওদের কথাবার্তার শেষ পর্যায়ে মাঠের বাইরে এসে দাঁড়ায় রজত। সুমনা বেরিয়ে এলে ওকে তার বাড়ির কাছে পৌঁছে দেয় রজত। তারপর আবার ফিরে আসে প্যান্ডেলের কাছে হাতে 1 বোতল কেরোসিন নিয়ে। ইতিমধ্যে গার্গী তার ব্যাগের মধ্যে থেকে কিনে আনা বিষের পুড়িয়াটা বের করে মদের সঙ্গে মিশিয়ে খেয়ে নিয়ে ঢলে পড়ে ওখানে। রজত এসে দেখে গার্গী বেহুশ হয়ে পড়ে আছে। তার মানে আপনি বলছেন? রজত বুঝতে পারেনি গার্গী বিষ খেয়েছে। ও ভেবেছিল মদের নেশায় বেহুশ হয়ে পড়ে আছে। মদের গ্লাস, বোতল ইত্যাদি সরিয়ে দিয়েছিল রজত।
কিন্তু কেরোসিন বোতলটা ওখানেই ফেলে দিয়েছিল, হয়তো আত্মহত্যা প্রমাণ করার জন্য। কিন্তু রজত তো দীর্ঘদিন বাড়িতেই ছিল না, ওর এত রাগ জন্মালো কি করে বোনের প্রতি? কেউ নিশ্চয়ই প্রভাবিত করেছিল ওকে। কে? ওর বাবা? ওই ক্যান্সার রোগাক্রান্ত লোকটা? সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানো, গার্গী যে বিষটা খেয়েছিল তা পেস্টিসাইডের দোকান থেকে কেনা সাধারণ একটা বিষ। ও সায়ানাইড পাবে কোত্থেকে? সময় থাকতে হাসপাতালে নিয়ে গেলে ওকে বাঁচানো যেত। তার মানে রজত যদি ওকে পুড়িয়ে না মারত তাহলেও হয়তো গার্গী মারা যেত বিষক্রিয়ায়, সারা রাত ওই নির্জনে পড়ে থেকেই। অদ্ভুত অদ্ভুত কর্নেল, অদ্ভুত আপনার অনুমান ক্ষমতা। এত জটিল অঙ্কটাকে এত সহজে মিলিয়ে দিলেন, কিন্তু এর কিছুই তো প্রমাণ করা যাবে না। প্রমাণ করার কি কিছু দরকার আছে? কিন্তু আমি লিপিকা দেবীকে কি বলবো? কিছুই বলবে না। তুমি খুনিকে ধরে দিলে তোমার কি মনে হচ্ছে উনি তোমার উপর প্রচন্ড খুশি হবেন? অতএব চুপ করে থাকো, পুলিশের কাজ পুলিশকে করতে দাও। ভাঙা প্যান্ডেলে খুন গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আমাদের উপস্থাপনায় কর্নেলের এই নতুন গল্প? অবশ্যই জানাতে ভুল করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সেই সাথে নতুন শ্রোতা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আমাদের চ্যানেলটিকে। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, বিবেক, রাজ, হৃদ, সুতপা ও দেবলীনার সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।